এখন আমরা জানবো যে ইউজার এক্সপিরিয়েন্স মোবাইল ডিভাইসের জন্য কিন্তু একটু ভিন্ন রকম হয়। নর্মালি আমি এখানে একটা ছবি রেখেছি, সেটা হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, আর এই পাশে হচ্ছে একটা মোবাইল অ্যাপ। তো আমরা বুঝতেই পারতেছি যে একটা ওয়েব ব্রাউজার এবং একটা মোবাইল অ্যাপের মধ্যে কিছু বেসিক পার্থক্য আছে, জার্নিগত পার্থক্য, সিস্টেমেটিক পার্থক্য। যেমন ধরেন ওয়েব ব্রাউজার, সেটা হচ্ছে আমরা ব্রাউজার বেস কাজ করে, ব্রাউজারে সার্চ করি আসে। মোবাইল অ্যাপ কিন্তু ব্রাউজার ছাড়াও চলে এবং ইন্টারনেট না থাকলেও কিন্তু অ্যাপ চলতে পারে। অ্যাপের অনেক অনেক বেসিক পার্থক্য তো আছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যে একটা ওয়েব ব্রাউজারে যখন আমরা একটা ডিজাইন করব, ইন্টারফেস করব, তো সেই জন্য কিন্তু অনেক জায়গা আমরা পাচ্ছি, অনেক অ্যারেঞ্জমেন্ট থাকে ডানে পাশে। আর সেই জিনিসটাই, এই সেম জিনিসটাই যদি আমরা মোবাইলে করতে যাই তাহলে কিন্তু আমাদের এরিয়াটা থাকে কনজাস্টেড। আমাদের ছোট্ট স্ক্রিনের মধ্যে এই পুরো জিনিসটা আমাদের করতে হয়। আশা করি আমরা এই বেসিক পার্থক্যটা বুঝলাম। আরও অনেক পার্থক্য আছে যেটা আপনি আপনার মতো করে নিজেই বুঝতে পারবেন। এখন আসি যে আমরা যখন একটা ওয়েব সাইটকে বা একটা ওয়েব ইন্টারফেসকে বা একটা ডেস্কটপ ইন্টারফেসকে যখন মোবাইল অ্যাপে কনভার্ট করব, তখন আমাদের কিছু বেসিক অ্যারেঞ্জমেন্ট বা বেসিক কিছু চেঞ্জেস থাকবেই। তা হলো, মনে করেন অ্যাপ কাদের হয়, মনে করেন যাদেরই একটা ওয়েবসাইট আছে বা একটা অনলাইন সিস্টেম আছে তাদেরই কিন্তু আবার অ্যাপ হয়, তাই না? তো সেম ওয়েবের যে জিনিসটা আছে ওই জিনিসটাই আবার মোবাইলে আপনার কনভার্ট করতে হবে বা মোবাইলে ডিজাইন করতে হবে ছোট্ট এরিয়ার মধ্যে। এই ইমেজটা দেখলে কিছুটা আইডিয়া পাওয়া যায়। তো এইখানে দেখেন যে ওয়েব ব্রাউজারের জন্য হয়তো আমি ডান পাশে ইমেজটা রাখলাম, বাম পাশে রাখলাম, কিন্তু মোবাইল স্ক্রিনটা তো ছোট, এখানে ডান বাম তো করা যাবে না। এখানে হয়তো ইমেজটা সামনে দিব এবং টেক্সট থাকলে সেটা নিচে দিব। এভাবে করে আমরা কিন্তু আমাদের বেসিক যে লেআউট, সেই লেআউটের একটা চেঞ্জেস আছেই। আশা করি এইটাও আমরা বুঝলাম। এরপরে মনে করেন এই মোবাইল অ্যাপ ডিজাইন করতে গেলে আপনার বেসিক কিছু জিনিস সবসময় মাথায় রাখতে হবে যে এই জিনিসগুলা মনে করেন চেঞ্জ হবে। প্রথমত ইউজার জার্নি। মনে করেন একটা কম্পিউটার, একটা ব্রাউজারে যেভাবে মানুষ জার্নি করে, একজন ইউজার ডানে যায় বামে যায়, ঠিক আছে, সাইড থেকে সাইড বার আসে। তো একটা মোবাইল অ্যাপের ক্ষেত্রে কিন্তু অমন না, একটু ডিফারেন্ট, জার্নিটা একটু ডিফারেন্ট থাকে। 2 নাম্বার হচ্ছে লেআউট। একটু আগেই যেটা বললাম যে আপনার একটা ডেস্কটপ স্ক্রিনে অনেক বেশি জায়গা থাকে, লেআউটটাও তেমন থাকে, কিন্তু আপনার ওই মোবাইলের জন্য কিন্তু জায়গাও কম এবং মোবাইলটা থাকে ভার্টিক্যালি, লম্বালম্বি, এবং তার লেআউটটাও ডিফারেন্ট হয়। আপনি যখনই অ্যাপ ডিজাইন করতে যাবেন তখন এই বিষয়, এই পয়েন্ট কয়টা আপনি মাথায় রাখতে পারেন। তারপর হচ্ছে ফন্ট বা টাইপোগ্রাফি। একটা ওয়েব বা একটা ডেস্কটপ স্ক্রিনে বা ডেস্কটপ আপনার ইন্টারফেসে আমরা যেভাবে ফন্ট লিখি, ফন্টের যা সাইজ থাকে বা টাইপোগ্রাফি থাকে, নর্মালি মোবাইলের বেলায় সেই টাইপোগ্রাফি বা ফন্ট সাইজটা কিন্তু ভিন্ন হয়, মানে একটু ছোট হইতে পারে। আপনি ডেস্কটপে নর্মালি আমরা আপনার 16 পিক্সেল, 15 পিক্সেল এমন পর্যন্ত বা 14 পিক্সেল পর্যন্ত ফন্ট সাইজ, 14 পিটি আর কি, নামাইতে পারি। এর বাইরে 10 বা 12 দেয় না নর্মালি, খুব বেশি কনজাস্টেড এরিয়া ছাড়া। কিন্তু মোবাইল অ্যাপের ক্ষেত্রে কিন্তু আপনার 10, 8ও হইতে পারে, এবং এর কিছু সিস্টেমেটিক রিজনও আছে। মনে করেন এই যে আমাদের ডেস্কটপ স্ক্রিনের যে পিক্সেল ডেনসিটি আর মোবাইলের পিক্সেল ডেনসিটি কিন্তু এক না। মোবাইলের রেজুলেশন এমনিতেই অনেক বেশি থাকে, অনেক বেশি ক্লিন, তাই ফন্ট অনেক ছোট থাকলেও আপনি যদি 6 পিটিরও কোনো একদম গুঁড়ো গুঁড়ো ফন্ট দেন তাহলেও কিন্তু সেটা অ্যাপে পড়া যাবে এবং দেখা যাবে। দ্যাটস ওয়াই আপনি মোবাইলটা যেহেতু ছোট, তাই ওর ডিজাইনে আপনার ফন্টের ব্যবহার, ফন্টের সাইজিং বা টাইপোগ্রাফি এগুলোও কিন্তু ওয়েবের মতো থাকবে না। যেই লেখাটাই আপনি ওয়েবে ধরেন টাইটেল দিলেন, ওয়েবে আপনি 20 পিটি, কিন্তু সেই টাইটেলটাই আপনি মোবাইলে কখনো 20 পিটি দিতে পারবেন না, তাহলে জায়গা ধরবে না। সেটাই কমায় নিয়ে আসতে হবে আপনার 12 বা 14 পিটির মধ্যে। যদিও এই স্ট্যান্ডার্ডগুলো আমরা যখন নিজেরা ডিজাইন করব তখন কিছু স্ট্যান্ডার্ড আছে, মোটামুটি এতর মধ্যে রাখতে হয়, তাহলে আপনি বুঝে যাবেন। তারপরে 4 নাম্বারে হচ্ছে এলিমেন্ট বা স্মার্ট অবজেক্ট। মনে করেন আমরা একটা ডেস্কটপ বা একটা ওয়েব ইন্টারফেস ডিজাইন করার সময় আমরা অনেক এলিমেন্ট বা স্মার্ট অবজেক্ট বা ভিক্টর ইউজ করি। এলিমেন্ট বলতে আপনার ইমেজ থাকে, হ্যাঁ, অনেক আইকন থাকে। তো এই আইকন বা ইমেজগুলো আমরা ওয়েব ব্রাউজারের বেলায় ইমেজ হিসাবে ইউজ করে ফেলি, পিএনজি হিসাবে ইউজ করি, সমস্যা হয় না। কিন্তু মোবাইল অ্যাপের ক্ষেত্রে কিছু, মানে বেশিরভাগ সময় আপনার এই
এলিমেন্ট বা স্মার্ট অবজেক্টগুলো ইউজ করতে হবে এসভিজি আকারে, এবং এগুলো একটু ভিক্টোরাইজ করে ইউজ করতে হবে। দেখেন আপনার অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে কিছু কিছু সেকশনে এমন কিন্তু বিভিন্ন ডিজাইন করতে হবে, ধরেন প্রাইস ট্যাগ, তারপরে হচ্ছে অফার, ডিসকাউন্ট বা বিভিন্ন লেভেলিং করার ক্ষেত্রে এমন ছোট ছোট কিন্তু আপনার এলিমেন্ট বা ট্যাগ টাইপের করা লাগে। অথবা ধরেন চেক আউটে সাকসেসফুল হইল, হ্যাঁ, সাকসেসফুল পেমেন্টটা দিয়ে দেওয়ার পর একটা টিক ওঠে না, সাকসেসফুল বা এরর, এই ধরনের মেসেজগুলোর ক্ষেত্রে ছোট ছোট এলিমেন্ট আমরা কিন্তু ইউজ করি। একটা এররের আইকন ইউজ করি, অথবা একটা সাকসেসফুলের একটা চেক মার্কের একটা আইকন ইউজ করি। তো এই জিনিসগুলো ছোট ছোট ব্যাপার। তো এগুলো যদি আমরা অ্যাপের বেলায় আমরা ইমেজ হিসাবে ইউজ করি তাহলে কিন্তু এটা একটা ব্যাড প্র্যাকটিস। যেমন এইটাই আমাদের ইউএস ক্লাবের ওয়েবসাইটে কিন্তু ফর এভরিওয়ান এই ব্যাপারটা আছে। তো এর নিচে যে এই যে একটা ট্যাগের মতো, এই ট্যাগটা কিন্তু নর্মালি HTML বা CSS দিয়ে করা ঝামেলা করা যায়, বা এইটা কিন্তু আমরা এসভিজি হিসাবে ইউজ করেছি, যেহেতু এটা ছোট একটা অবজেক্ট বা ছোট একটা এলিমেন্ট। তো এটা যদি আমরা PNG দেই মানুষের ইয়ার কারণে, ডিসপ্লে বা মনিটরের যদি ছোট বড় হয়, এটা একসময় হয়তো ফেটে যাইতে পারে। তো এই ছোটো ছোটো সব এলিমেন্টগুলাই অ্যাপের ক্ষেত্রে ডেফিনেটলি এসভিজি ইউজ করতে হয়, এবং এগুলো ভিক্টর বা ইলাস্ট্রেটর বা ফিগমা দিয়ে আপনার করে আলাদা করে রাখতে হয়। এবং ডেভেলপাররা যদি মনে করে এটা ওরা সরাসরিও করতে পারবে, বা এরকম অনেক কম্পোনেন্ট থাকে সেটাও পারবে, বা আপনি ওইভাবেও পারবেন, মানে এটা PNG করে দেওয়ার সুযোগ নাই, বা দিলে ওটা ব্যাড প্র্যাকটিস হবে। 5 নম্বরে হচ্ছে সেকশন ম্যানেজমেন্ট মোবাইল অ্যাপের ক্ষেত্রে। মনে করেন এটা খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট, সেকশন ম্যানেজমেন্ট। তো এই সেকশন ম্যানেজমেন্ট কেন লাগে? মনে করেন আপনার একটা ডেস্কটপ অ্যাপ আছে, হ্যাঁ, বা আপনার একটা ওয়েব পোর্টাল আছে। সেই ওয়েব পোর্টালের ইন্টারফেসে যে যে সেকশন আপনার থাকবে, অ্যাপের বেলায় সেই সেকশনগুলো নাও থাকতে পারে, আবার দু একটা সেকশন বেশিও আসতে পারে। ফর এক্সাম্পল, একটা অ্যাপে এমন একটা সেকশন আছে যেখানে গেলে আমাদের ব্লগগুলা পড়া যায়, ব্লগ। তো ব্লগের জন্য আলাদা করে অ্যাপে আমাদের রাখতেও পারি ইউজারদেরকে, অথবা ব্লগে ক্লিক করলে আমরা তাকে আর অ্যাপে রাখবো না, তখন তাকে আমরা ওয়েব ব্রাউজারে পাঠাই দিব। মানে কিছু কিছু জিনিস আছে মোবাইল অ্যাপের ক্ষেত্রে লাগতেও পারে, এটা ডিপেন্ড করে আপনি ইউজারকে এখানে রাখবেন কি না, আপনার অ্যাপটা আসলে আপনি কিভাবে অ্যারেঞ্জ করবেন, তাই না? ফর এক্সাম্পল, আপনি আপনার অ্যাপে যা যা দরকারি খুব গুরুত্বপূর্ণ জিনিস যা যা আছে সব কিছু দিলেন, সব কাজগুলো করতে পারবে অ্যাপে, এবং টার্মস অ্যান্ড কন্ডিশন বা প্রাইভেসি পলিসি ওইটা জানার জন্য অ্যাপে ট্যাপ করলো, তখন আপনি ওই প্রাইভেসি পলিসির জন্য অ্যাপে আলাদা কোনো স্ক্রিন রাখলেন না, ওইটা যে ওয়েবে আপনার যে পোর্টাল আছে বা পেজ আছে সেখানে আপনি রিডাইরেক্ট করাই দিলেন। তো যেহেতু আপনি রিডাইরেক্ট করাইলেন, সেহেতু অ্যাপে ওই সেকশনের জন্য, ওই টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য আপনার আলাদা কোনো ইন্টারফেস ডিজাইন করার দরকার নেই, আপনি শুধু ওই সর্বোচ্চ মেনুটা করলেন ওই পর্যন্তই। তো এইভাবে কিন্তু আমাদের ডেস্কটপ অ্যাপ, ওয়েব আর অ্যাপের মধ্যে বেশ কিছু সেকশন ম্যানেজমেন্টের বিষয় থাকে। আবার অনুরূপ কিছু কিছু সিস্টেম এমন থাকতে পারে যেটা ধরেন ওয়েবসাইটে নাই, তো কিন্তু অ্যাপের বেলায় সেটা আছে। ধরেন ইমেজ, কি বলবো, ফেসবুকেরও দেখবেন যে অ্যাপে অনেক অনেক ফিচার আছে যেগুলো আবার ওয়েবে নাই। আবার ওয়েবে এমন এমন ফিচার আছে বিজনেস ম্যানেজারে যেটা অ্যাপে দেয় না, ওখানে ট্যাপ করলে বলে যে পিসি থেকে ইয়া করার জন্য। আশা করি আমরা বুঝতে পারলাম যে আমাদের অ্যাপ ডিজাইনের ক্ষেত্রে আমাদের ভিন্নভাবে এই এক্সপিরিয়েন্সটা চিন্তা করতে হবে, যেটা আমাদের মোবাইল ডিভাইস এবং হচ্ছে আমাদের ডেস্কটপের সাথে ভালো একটা পার্থক্য সবসময় থাকে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।